আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। রুদ্র রফিকের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তিনি দেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা বিষয়ক বৈঠক। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর এবং সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। অন্যদিকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি সফল রাষ্ট্র বিনির্মাণে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি। স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেককে অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দেন ট্রাম্প। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে এই বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশ যুক্তরাজ্য অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার কিয়ার স্টারমারের শুভেচ্ছা বার্তা সংবলিত চিঠিটি এক্সে প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার চালু হচ্ছে। আর জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন 180 দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে। মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। ভোটের লড়াই শেষ, এবার নির্বাচনী অঙ্গীকার পূরণের পালা। সরকার গঠনের পর ইশতেহার বাস্তবায়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিন সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। 12টায় মন্ত্রী পরিষদ কক্ষে শুরু হয় বিশেষ আন্তঃমন্ত্রণালয়ের সভা। এতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সাথে। আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এর জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে আমার ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরো উন্নত করতে পারবো। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমে বলেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। বেলা 3টায় 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে নদী খাল খনন কর্মসূচি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, মে মাস থেকে সারা দেশে শুরু হবে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি, আর 180 দিনের মধ্যে খনন করা হবে খাল। আমাদের ম্যানিফেস্টোতে আছে 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এবছর হয়তো হবে না, কিন্তু আগামী বছর এটাকে মেক আপ করে যেন আমরা 5 কোটির বেশি করতে পারি। আমরা শুরু করব এবং ম্যাক্সিমামটা করার চেষ্টা করব 180 দিনের মধ্যে দৃশ্যমান সেই খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। চরাঞ্চল, পাহাড়ি ও ম্যানগ্রোভ এলাকা প্রাধান্য দিয়ে কাজ করার কথা বললেন মন্ত্রীরা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।
শিক্ষকতা করতে গিয়ে ক্লাসরুম ছেড়ে আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন। সিন্ডিকেট তো থাকবেই না, বদলি বাণিজ্য বন্ধ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। আর নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, গণতান্ত্রিক সরকার হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি মেরুদণ্ড সোজা করে চলবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দেশের শিক্ষা খাতকে কেবল খরচের খাত হিসেবে নয়, বরং মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প হিসেবে দেখবে নবনিযুক্ত সরকার। নির্বাচনী অঙ্গীকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভীষণ বাস্তবায়নে শিক্ষার মানোন্নয়ন সংস্কারে 12 দফা এজেন্ডা ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব এজেন্ডা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, খরচের গুণগত মান বদলাতে হবে। অর্থ বিভাগের ক্যাশ রিলিজ সমান কিস্তি না করে মাইলস্টোন ভিত্তিক করবে। টেক্সট বুক, প্রশিক্ষণ, নির্মাণ সবগুলোই আলাদা মাইলস্টোন থাকবে। এ সময় শিক্ষকদের দলীয় মুক্ত করতে হলে সরকারের ভূমিকা কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসেছি। বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের নাম ভাঙিয়ে যারা রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে। এনটিএসসি থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল। ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবারকে পুনরায় আমরা এটাকে অ্যাডপ্ট করে নেব। নিজ কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দিনে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে। মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। যারা যারা নির্বাচন করেছে এই নির্বাচনে সকলকে সাথে নিয়ে, আমাদের সিভিল সোসাইটি আছে, সকলকে সাথে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কিভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে বলেও জানান নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ভালো কিছু কাজ করতে পারবো। শাকিলা করিম, RTV, ঢাকা। ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 15 সদস্যের ওই কমিটিতে সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন 14 জন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ উল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে কমিটি আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেবে। সড়কে সেই অর্থে চাঁদাবাজি নেই, তবে পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনগুলোতে তাদের কল্যাণে টাকা তুলে থাকে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই তার এখন অন্যতম প্রধান অগ্রাধিকার। আসন্ন ঈদে ঘরমুখী মানুষের চাপ সামাল দিতে দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। ঈদের ছুটি দীর্ঘ হলে সাধারণ মানুষের বাড়ি ফেরা অনেক বেশি স্বস্তিদায়ক হয়। চাঁদা, আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দুর্নীতিমুক্ত মানবিক দেশ গঠনে জামায়াত বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চায়, জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। প্রথম রোজায় এতিমদের সম্মানে দলটির ইফতার মাহফিলে এ কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। যদি কেউ জুলুমের শিকার হন তাহলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব বলে জানান তিনি। সরকারি ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও
জানান ডক্টর শফিক। ভবিষ্যতে এতিমদের মধ্যে থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। কিন্তু যদি এর বিপরীত কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যেন 18 কোটি মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি। হাজারো শহীদের রক্ত পেরিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ, ভারত ও বিএনপির মধ্যে যোগ সাজশে নির্বাচন। এই কারণে যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ। দুপুরে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার শপথ না নিয়ে বিএনপি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার ও গণভোটের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি দ্রুত সংবিধান সংস্কার শপথ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত। জুলাই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা সহ অন্যদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি বলেন, কোনোভাবেই যেন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করতে হবে সরকারকে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় বিএনপির সমালোচনা করে আখতার বলেন, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় এনে এমন কোনো কিছুই পছন্দ করছে না তার দলটি। এতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির দোদুল্য মনতা স্পষ্ট। আপনারা জানেন যে 2024 সালে প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয় যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। শুরু হলো আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে হাজির হয়েছে মাহে রমজান। আল্লাহর সন্তুষ্টি লাভে মাস জুড়ে সিয়াম সাধনায় পাশাপাশি দান সদকায় নিবেদিত থাকেন মুসলমানরা। রোজা উপলক্ষে আজ থেকে নতুন সময়সূচি চালু হয়েছে সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিসে। অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবার সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। রমজানের প্রথম দিনে এতিম ও আলেম শিশুদের সাথে ইফতার আয়োজন বিএনপির রেওয়াজ ভাঙলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবর্তে 37টি এতিমখানায় পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকায় মিরপুরের ভাসানটেক এলাকার এতিম ও আলেম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে পুরো রমজানের খাদ্য সামগ্রী পৌঁছে দেন তার সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী।
রমজানের প্রথম দিন এতিমদের সঙ্গে ইফতার করতেন প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথা ভেঙে মায়ের দেখানো পথে আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ব্যস্ত রাষ্ট্রীয় কাজে। প্রথম রমজানে তাই এতিমদের সঙ্গে ইফতারে শামিল হলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা ১৭-এ মিরপুরের ভাসানটেক এলাকায় হাফিজিয়া কোরবানিয়া এতিম মাদ্রাসায় ইফতার বিতরণ করেন ডাক্তার জুবাইদা ও ব্যারিস্টার জাইমা। খোঁজ নেন অসহায় এতিম শিশুদের। পরে জামিয়া কোরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ইফতার গ্রহণ করেন সহায়হীন শিশুদের সঙ্গে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তার নির্বাচনী এলাকা ঢাকা ১৭-এ ৩৭টি এতিমখানা নির্ধারণ করে সেখানে এতিমদের জন্য পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী তুলে দেন তার সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। দোয়া চান সরকার প্রধান ও তার পরিবারের জন্য। সরকারের কোষাগার নয়, প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব। ওরা তো অসহায়, ওই তো মা নাই বাবা নাই, এখন ওনারা স্ব-উদ্যোগে অনেক জায়গায় করেছেন। এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দরকার এবং রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে একটা পৃষ্ঠপোষকতা দরকার, কারণ এই বাচ্চাদের অভিভাবক কিন্তু রাষ্ট্র। যে আমাদের প্রধানমন্ত্রী ওনার যে ভিশন এবং টার্গেট যে আমরা একটা রাষ্ট্রকে সুস্থ সবল রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এই এতিমদেরকে প্রাধান্য দিয়ে আমরা কাজটা শুরু করেছি। আমরা এই অত্র এলাকায় ৩৭টা আমরা এতিমখানা এবং মাদ্রাসা আমরা লিস্ট করেছি। এই ইফতার এবং সেহরি এবং মধ্যরাতের খাবার যেটা এবং কার্পেট যেটা, ওইটা ওনার একান্ত ব্যক্তিগত উদ্যোগ থেকে এটা করা হয়েছে অ্যাজ এ সংসদ সদস্য হিসাবে। একজন সংসদ সদস্য হিসেবে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী তার নির্বাচনী আসনে সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করবেন বলেও জানান তিনি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজার। প্রতি বছরের মতো এবারও ইফতারের স্বাদ নিতে এখানে ছুটে আসেন রাজধানীর নানা প্রান্তের মানুষ। ইফতারিতে স্বাদ ও বৈচিত্র্যে ৪০০ বছরের পুরনো এ বাজার এখনও রোজাদারদের অন্যতম আকর্ষণ। এখানকার বড় বাপের পোলায় খায় যেমন বিখ্যাত, তেমনি রসনা বাড়াতে জুড়ি নেই প্রায় ১০০ রকমের ইফতারিরও। এদিকে রমজানে নিম্ন আয়ের মানুষদের প্রোটিনের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকার। সকালে রাজধানীর মহাখালীতে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, এবার ১০ লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। মহাখালী ছাড়াও উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর ২৫টি স্পটে রমজান জুড়ে এই কার্যক্রম চলবে। দেশের অন্যান্য জেলায়ও এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এই কর্মসূচির আওতায় ১ ডজন ডিম ৯৬ টাকা, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। রমজানে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। প্রথম দিনেই বেড়েছে শাকসবজির দাম। বাজারও মানভেদে বেগুন ও শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকায়। লেবুর হালি ৬০ থেকে ১২০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি ও আদা রসুনের দাম। দাম নিয়ন্ত্রণে নতুন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রমজান মানেই জিনিসের দাম বৃদ্ধি। প্রতিবারের মতো এবারও সেটির ব্যতিক্রম নেই। প্রথম রোজায় বাজারে অস্থিরতা। সবজি আর ইফতারের প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। লেবু ২ দিনের ব্যবধানে বেড়েছে হালিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। রমজানের দামি পণ্য বেগুনের দামও বেশ বাড়তি। বেগুন ১২০ টাকা, লেবু ১২০ টাকা হালি, মরিচ ১৬০ টাকা কেজি। বেগুন আর শসার দাম একটু বেশি, লেবুর দাম আর সব মালের দামই তো এরকম। টমেটো ৫০ টাকা কেজি। তারা শুধু মুনাফা ছাড়া কিছু বুঝে না। কাস্টমার হিসেবে আমরা খুবই অসন্তুষ্ট। বাজার মনিটরিংটা জোরদার করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন
আমরা আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বাড়তি দামে বিক্রিতে বাদ যায়নি আদা, রসুন, পেঁয়াজের দামও। রসুনের দাম আগে আসলে 180 টাকা, এখন হয়েছে 220 টাকা। আদা বেচতেছি 180 টাকা আর হলো 200 টাকা। তেল, চিনি, ছোলা, ডাল বিক্রি হচ্ছে এক সপ্তাহের আগের দামেই। ছোলা 85 থেকে 90, চিনি 100 থেকে 105, ডাবলি 55 থেকে 60, খেসারি 100 টাকা। প্রত্যেকটা মালের সরবরাহ ভালো। গরুর মাংসের দাম না বাড়লেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। ব্রয়লার 200 টাকা আপনার, আর হইলে আপনার লেয়ারটা 320-30 এরকম বিক্রি করতেছি। কালকে বেচছিলাম 800 টাকা কেজি, এখন আজকে আবার 780 টাকা কেজি বেচতেছি। নিয়মিত বাজার মনিটরিং ও যথাযথ ব্যবস্থার পাশাপাশি ব্যবসায়ীদের শুভবুদ্ধির উদয় হলে বাজারে স্বস্তি ফিরবে বলে মনে করেন ক্রেতারা। জাহিদ রহমান, RTV, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের বাজারে এলপি গ্যাসের দাম স্থিতিশীল রাখতে ভ্যাট কমানোর বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আগে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে 7.5% ভ্যাট এবং আমদানি পর্যায়ে 2% আগাম কর দিতে হতো। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 জুন পর্যন্ত এই দুটি করই পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদনের পর এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামী শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া সম্পন্ন বলে জানিয়েছে গোয়েন্দারা। স্থানীয় সময় বুধবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য হামলার ব্যাপারে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার পরিপ্রেক্ষিতে ক্রমশ এই উত্তেজনা বাড়ছে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শন করে আসছে ওয়াশিংটন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পাল্টা হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার সঙ্গে এই যৌথ মহড়া দেবে তেহরান। খেলার খবর। টি-20 বিশ্বকাপের টি গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে কানাডাকে 82 রানে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করল আফগানিস্তান। চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানের অপরাজিত 95 ও সেদিকুল্লাহ আটালের 44 রানে ভর করে নির্ধারিত ওভারে 4 উইকেট হারিয়ে 200 করে আফগানরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কানাডা। একের পর এক আসা যাওয়ার মিছিলে 8 উইকেটে 118 রান করে তারা। এবারে টি-20 বিশ্বকাপে গ্রুপ সঙ্গে সাবেক 2 চ্যাম্পিয়নকেই হারিয়ে দিল জিম্বাবুয়ে। গত 13 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর আজ কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল। এদিকে ইডেন গার্ডসেনের দিনের প্রথম ম্যাচে ইতালিকে 42 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।